ডিটেকটিভ স্টোরি লাইব্রেরিতে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এইখানে সবই পাবেন। ডিটেকটিভ স্টোরি লাইব্রেরিতে আজ আপনার জন্য খুনির ঠিকানা। গল্পটি আমরা নিয়েছি সাদিকুর রহমান সোহাগ সম্পাদিত গোয়েন্দা গল্প সমগ্র বইটি থেকে। তাহলে শুরু করা যাক। কোথাও বেড়াতে গেলে শঙ্কর চৌধুরী সাধারণত মানুষের ভিড় এবং কোলাহল এড়াবার জন্য শহরের গা ঘেঁষা অনামী কোনো ছোট হোটেলের দিকে দৃষ্টি ফেলে সবার আগে। এখানে সপ্তাহখানেকের জন্য বেড়াতে এসে স্বপ্না হোটেলে আমাদের দুজনের সিট রিজার্ভ করা হয়েছে। এর আগেও আমরা একবার এসেছি এখানে। তাই হোটেলের মালিক বৃজমোহন আমাদের, বিশেষ করে শঙ্করের, পরিচয় জানেন। দেখতে দেখতে ছুটির 3টে দিন কেটে গেল। জায়গাটা আমাদের ভালোই লাগে। একদিকে দ্রুত গড়ে উঠছে বাড়ি ঘর, রাস্তা, পার্ক, অন্যদিকে খোলা মাঠ, একটা ছোট নদী, তার ওপারে শালের অগভীর বন, আর সেই বনের মাথা টপকে কালো মোষের পিঠের মতো একটা নামগোত্রহীন ছোট পাহাড়ের চূড়ো উকি দিচ্ছে। এদিক ওদিকে ঘুরে হোটেলে ফিরতে সেদিন বেশ দেরি হয়ে গেল। সিঁড়ির কাছে পৌঁছে কিন্তু থমকে দাঁড়াতে হল। আমাদের দুজনকে দেখতে পেয়ে হোটেলের মালিক বৃজমোহন দ্রুত পায়ে এগিয়ে এলেন। লক্ষ্য করলাম একটা গভীর কালো ছায়ায় তার সদাপ্রফুল্ল মুখখানা ম্লান হয়ে গেছে। দেখলাম বৃজমোহন একা নন, তার সঙ্গে রয়েছেন একজন পুলিশ অফিসার। কি ব্যাপার বৃজমোহন বাবু, কি হয়েছে? শঙ্কর শুধয়। শঙ্করের কথার জবাব না দিয়ে বৃজমোহন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। শিবনারায়ণ যাদব উৎফুল্ল হয়ে বললেন, মি চৌধুরী, শঙ্কর চৌধুরী, কলকাতার নামকরা বেসরকারি গোয়েন্দা। আমাদের সৌভাগ্য বলতে হবে, এই স্বপ্না হোটেলে একটা খুন হয়েছে। আপনার সাহায্য। শঙ্করের একখানা হাত খপ করে চেপে ধরলেন বৃজমোহন। হ্যাঁ শঙ্করবাবু, পুলিশকে আপনি যতটুকু সাহায্যই করুন, আমাকে কিন্তু এ বিড়ম্বনার হাত থেকে আপনাকে বাঁচাতেই হবে। আমার নাইট ক্লার্ককে তার ঘরে কে বা কারা খুন করে রেখে গেছে। হোটেলের এক ঝিয়ের প্রথমে সন্দেহ হয়। ঘরের দরজা খোলা দেখে সে ভেতরে ঢোকে। এর আগে মিলনকে কোন দিন তার নিজের ঘরের দরজা খুলে রাখতে কেউ দেখেনি কিনা, তাই দরজা খোলা আছে দেখে ঝির কেমন যেন কৌতূহল হয়। ঘরে ঢুকে সে দেখে মিলন তার বিছানার ওপরে মরে পড়ে আছে। শঙ্কর ক্ষণকাল চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর আমার দিকে ফিরে শুকনো হেসে বললে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তাই না রে? পরক্ষণে সে জিজ্ঞেস করে, কতক্ষণ আগে হত্যাকাণ্ডটা ধরা পড়েছে? হাতের ঘড়ি দেখে পুলিশ অফিসার গম্ভীর গলায় জবাব দেন, প্রায় 1.5 ঘন্টা হলো। 9:30টার সময়ে মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। চলুন অকুস্থলটা একবার দেখা যাক। তার আগে বলুন বৃজমোহন বাবু, আপনার নাইট ক্লার্ক এই মিলন সম্পর্কে আপনি কি জানেন? আপনার এই হোটেলে সে কত দিন চাকরি করছিল? বৃজমোহন বাবু বললেন, তা বছর 4 হবে। খুব শান্ত প্রকৃতির মানুষ। কথা বলতো কম। কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখত। সে তার নিজের সম্বন্ধে বেশি কিছু আমাকে বলেনি কোন দিন। একদিন হঠাৎ এসে আমাকে সোজাসুজি বলল, একটা চাকরি দেবেন। মাইনে যা দেবেন আমি তাতেই রাজি। ইদানিং বাঙালিবাবুরা অনেকেই এদিকে বেড়াতে আসছেন, তাই ভাবলাম হোটেলে যদি একজন বাঙালি কর্মচারী রাখি, তাতে আমাদের ব্যবসার সুবিধে হবে। মিলনকে আমি চাকরি দিলাম। সে হোটেলের বাইরে প্রায় বেরুতো না। মাত্র কদিন আগে হঠাৎ সে চাকরিতে ইস্তফা দিতে চেয়েছিল। শঙ্কর শুধল, কারণ? বৃজমোহন বললেন, কারণটা জানি না মি চৌধুরী। তবে আমি লক্ষ্য করেছিলাম ভয় পাওয়া মানুষের মতন মিলনের হালচাল। ফ্যাকাশে মুখ, চঞ্চল চোখের দৃষ্টি। আমি শুধলাম, কেন মিলনবাবু, চাকরি ছাড়তে চাইছেন কেন? আমি গাদি, তাতে কি আপনার পোষাচ্ছে না? সে জানালো, না তা নয়। আমি শুধলাম, তাহলে চাকরি ছাড়বেন কেন? কিন্তু সে আর কিছু বলল না। তারপর থেকে মি চৌধুরী, আমি গোপনে মিলনের ওপরে একটু দৃষ্টি রাখতে শুরু করি। আমি অস্বীকার করছি না, তার হাবভাব দেখে আমার কৌতূহল চরমে পৌঁছেছিল। মিলন হঠাৎ এমন হয়ে গেল কেন? কিসের ভয় তার? দেখতাম যেন কিছু একটা শোনবার জন্য সব সময়ে সে কান খাড়া করে আছে। কি শুনতে চাইতো সে? শঙ্কর শুধায়, তাকে আপনি জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসা করার সুযোগ আমি পাইনি। একদিন অল্পক্ষণের জন্য মিলনের কাছে দাঁড়িয়েছিলাম। আর ঠিক সেই সময়ে সে আচমকা আমার একখানা হাত চেপে ঘরে বলে উঠেছিল, কোথাও কি কেউ পা ঘষড়ে চলে বেড়াচ্ছে বৃজমোহন বাবু? আমি বলেছিলাম, কই না তো। মিলনের সারা মুখটা তখন দেখেছিলাম ঘামে ভিজে গেছে। অথচ সময়টা শীতকাল। তারপর থেকে তার অবস্থার বিশেষ হেরফের হতে দেখিনি।
শেষ পর্যন্ত 2 সপ্তাহের নোটিশ দিয়েছিল সে, আগামী পরশু দিনে চাকরি ছেড়ে দিয়ে চলে যেত। আর আজই কিনা এই কাণ্ড। মি যাদব মনে করিয়ে দিলেন, গলা টিপে হত্যা করা হয়েছে, মি চৌধুরী। আমি শুধলাম, মিলনের বয়স কত হয়েছিল? বৃজমোহন বললেন, 30-32-এর মধ্যে। জোয়ান আদমি। আগেই বলেছি, এথা বলতো কম। তবুও নিজের সম্পর্কে মাঝে মাঝে যা বলতো, তা থেকে আমি বাতে পেরেছিলাম কোনো কিছুতে হঠাৎ ভয় পাওয়ার ছেলেও নয়। আগে সে নাকি সেনাবাহিনীতে ছিল। আমরা অতপর মিলনের ঘরের দিকে পা বাড়ালাম। সেখানে পুলিশ পাহারা, খাট বিছানা ঘরের মাঝখানে। তার ওপরে মিলনের মৃতদেহ, হাত দুটো ছড়িয়ে রয়েছে। ফাঁক হয়ে আছে ঠোঁট জোড়া। মুখ নীল। মৃতদেহটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে শঙ্কর। ঘরের আসবাবপত্রের দিকে তাকিয়ে মনে হয় কোনো ব্যক্তি, সম্ভবত মিলনের হত্যাকারী, দ্রুত হাতে তল্লাশি চালিয়ে গেছে বিশেষ কোনো একটা কিছু পাবার আশায়। ডেস্কের ড্রার শূন্য গর্ভ। একটা চেয়ারের গদি ছেঁড়া। বিছানাটাও অক্ষত নেই। জায়গায় জায়গায় তুলো বা নারকেলের ছোবড়া বেরিয়ে রয়েছে। নানান কাগজ আর টুকিটাকি জিনিস ঘরের মেঝেও ছড়ানো। বৃজমোহন বললেন, আজ ভোর 4টের সময়ে মিলনের ডিউটি শেষ হয়। স্বভাবতই সে খুব ক্লান্ত ছিল। ডিউটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সিধে চলে আসে এখানে, তার ঘরে। বিছানার কাছে মেঝের ওপর থেকে শঙ্কর কি যেন একটা জিনিস তুলে নেয়। লক্ষ্য করে দেখি, একটা খাম। খামটা সে পকেট পুরল। অতপর মিলনের দেহের এক জায়গা থেকে আবার কি একটা জিনিস পেল শঙ্কর। জিনিসটা আর একটি খামে রক্ষিত হয়ে শঙ্করের জামার পকেট স্থান পেল। ইন্সপেক্টর মি যাদব আর কৌতূহল চেপে রাখতে পারলেন না। তিনি সাগ্রহে শুধলেন, ওগুলো কি, মি চৌধুরী? খামের ভেতরে কি রাখছেন? জিনিসগুলোর সঠিক পরিচয় আমিও এখনো পাইনি, মি যাদব। হেসে শঙ্কর উত্তর দিল। বেশ বেশ, হে হে করে হাসতে লাগলেন শিবনারায়ণ যাদব। ঘরের মেঝের ওপরে ছড়িয়ে পড়ে থাকা জিনিসপত্রের ভেতর থেকে শঙ্কর আর একখানা খাম তুলে নিল। চকিতে এক নজর দেখে নিল খামের ভেতরটা। খামটা হলুদ রঙের। শিবনারায়ণ যাদব বললেন, আমার ধারণা, কোনো শক্তিশালী ব্যক্তি মিলনকে গলা টিপে হত্যা করেছে। তর হাতে গ্লাভস ছিল। আপনার কি ধারণা? শান্ত গলায় শঙ্কর বললে, ইন্সপেক্টর যাদব, মৃতদেহের হাতের তালু শুকে দেখুন তো একবার। শিবনারায়ণ যাদব শঙ্করের নির্দেশ পালন করলেন তৎক্ষণাৎ। কিছুটা বিস্ময়গ্রাণ কণ্ঠে বললেন, গন্ধটা তো খারাপ নয়। হাতে তেলের মত কিছু একটা লেগে আছে দেখছি। গন্ধটা কি ওই বস্তুটার? আচ্ছা, বৃজমোহন বাবু। বৃজমোহন সাড়া দিলেন, বলুন, মি চৌধুরী। স্বপ্না হোটেলে আপনার নতুন ক্লায়েন্ট কতজন এসেছে দিন 15-র ভেতরে? বৃজমোহন একটু চিন্তা করে নিয়ে বললেন, আপনার 2 জন। মেজর খোসলা। আরও 2 দিন আগে এসেছেন হরিবাবু, হরি পট্টনায়ক। দুপুরে খাবার সময়ে আপনি তাদের সকলকেই দেখতে পাবেন। এই সময়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। মিলনের মৃতদেহ পুলিশ মর্গে নিয়ে গেল, পোস্টমর্টেম হবে। আর বৃজমোহনকে বলে গেল ঘরটা তালা দিয়ে রাখতে, পুলিশের হুকুম ছাড়া ঘর খোলা নিষেধ। তাছাড়াও সবাইকে জানিয়ে গেল, পুলিশের অনুমতি ছাড়া কারো হোটেল ত্যাগ করা চলবে না। বৃজমোহন বাবু আমাদের ঘরে এলেন। শঙ্করী তাকে ডেকে নিয়ে এল। এজমোহন প্রায় কাতর গলায় বললেন, যত তাড়াতাড়ি পারেন, এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করে দিন, মি চৌধুরী। শঙ্কর বলল, যা করণীয় করবেন এখানকার পুলিশ। আমি আমার সাধ্যমতো সাহায্য করব তাদের। যাই হোক, মিলন সম্পর্কে কিছু জানতে চাই আমি। আপনি তার সম্বন্ধে কতটুকু জানেন, বলুন। বৃজমোহন আফসোসের সুরে বললেন, কি ভুলই না করেছি, মিলন সম্পর্কে গোড়াতে আমি খুব বেশি কৌতূহল দেখাইনি। সবটাই ভাষা ভাষা পরিচয়। জোয়ান বেকার ছেলে। বাঙালি। অতএব ধরে নিয়েছিলাম, বাংলাদেশ থেকেই এসেছে। মিলনকে আমি তার ঘরবাড়ির কথা জিজ্ঞেস করিনি কোন দিন। সে কি তাহলে আপনাকে নিজেই বলেছিল, সে মিলিটারিতে কিছু দিন চাকরি করেছে? হ্যাঁ, গল্প করতে করতে একদিন বলেছিল। নিজের পরিচয় দেবার জন্য বা তার চাকরিতে সাহায্যের জন্য সে কি কোনো কম কাগজপত্র এনেছিল? দেখিয়েছিল আপনাকে? না। শঙ্কর শুধালো, মিলনের নামে কি চিঠিপত্র আসতো? বৃজমোহন বললেন, হ্যাঁ, চিঠিপত্র আসতো বইকি। তবে সংখ্যায় খুব কম। আপনার গেস্টদের সঙ্গে মিলনের ব্যবহারটা ছিল কেমন? আপনি নিশ্চয়ই তা লক্ষ্য করেছেন। সেটা তো আমাকে দেখতেই হয়, মি চৌধুরী। খদ্দের অখুশি হলে আমার নিজনেসের ক্ষতি হবে। না, সেদিকে থেকে মিলনের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। খদ্দেরের সঙ্গে তার ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র, কারো কারো সঙ্গে বন্ধুর মতো। এখন তেমন কোনো খদ্দের আপনার হোটেলে আছেন, যার সঙ্গে মিলনের সম্পর্ক বন্ধুর মতো গড়ে উঠেছিল?
বৃজমোহন বললেন, না, তবে ভানুমতী দেবীর সঙ্গে মিলনের প্রাণ খুলে গল্পগুজব হাসিঠাট্টা করাটা অনেকেই লক্ষ্য করে মজা পেতেন। ওরা পরস্পর রোমা নাতি সম্পর্ক পাতিয়ে নিয়েছিল ইদানিং। মিলন গেছে শুনে বৃদ্ধার সে কি খাকুল কান্না। কে আই ভানুমতী দেবী? একজন বৃদ্ধা মহিলা। বৃজমোহন বললেন, তেতলার একটি ঘর ভাড়া নিয়ে আছেন। তিনিও বাঙালি। এখানকার জলহাওয়াটা তার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মনে হয়েছে। তাই মাস 6 হলো তিনি আছেন এখানে। ডিটেকটিভ স্টোরি লাইব্রেরিতে আজ আপনার জন্য খুনির ঠিকানা। তাই এখনো যারা সাবস্ক্রাইবও করেননি তারা ঠকবেন। সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন যাতে নতুন গল্প আসলেই সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে বাকিটা শোনা যাক। মাঝে মাঝে তার এক ভাইপো এসে দেখা সাক্ষাৎ করে যায়। উনি ঘোরাফেরা করলে বিচিত্র একটা শব্দ ওঠে। পা ফেলার সঙ্গে সঙ্গে প্রথমেই থপ করে একটা শব্দ, তারপর সেই টাকে টেনে নেওয়ার পরেই অন্য পায়ের শব্দ উঠবে, থপ। পায়ে কোনো ডিফেক্ট আছে মনে হয়। তিনি সব সময় মজা ও কেলস পরে থাকেন। অবশ্য একটুক্ষণ চলাফেরার পরিয়ে শব্দ আর থাকে না। মেজর খোসলার সঙ্গে মিলন কি মেলামেশা করত খুব, শঙ্কর শুধায়। একটু সময় নিয়ে উত্তর দিলেন বৃজমোহন, আমি তো আগেই বলেছি, মিলন সেনাবিভাগে কাজ করেছিল কিছুদিন। কাজেই সেনাবিভাগের লোককে দেখে সে হয়তো খুশি হয়েছিল। দুজনকে মাঝে মাঝে আমি যুদ্ধের গল্প করতে শুনেছি। আর একটু বেশি মেলামেশা ছিল হরিবাবুর সঙ্গে। হরি পট্টনায়ক। কে এই পট্টনায়ক? শঙ্কর শুধায়। তা জানি না। পরিচয় ব্যবসায়ী। শঙ্কর এবার নিচু গলায় বলল, আর একটা কথা বৃজমোহন বাবু, মি যাদবের নির্দেশে আপনি মিলনের ঘরের দরজায় যে তালাটি ঝুলিয়েছেন সেটার চাবি কিছুক্ষণের জন্য আমাকে দিতে হবে। পারেন না? বৃজমোহন চমকে উঠলেন। আমতা আমতা করে বললেন, দেখুন, পুলিশের ব্যাপার। তাদের নির্দেশ অমান্য করলে কোনো অসুবিধা হবে না তো? না। মুচকি হেসে শঙ্কর বলে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মি যাদব ঘরটা সিল করে যাননি। হয়তো পরে করার সম্ভাবনা আছে। কিন্তু তার আগেই আমরা মিলনের ঘরে ঢুকব। আপনিও তো চান যে মিলনের হত্যাকারী তাড়াতাড়ি ধরা পড়ুক। চাবিটা দিন। আপনার কোনো ভয় নেই। সব কিছুর দায়িত্ব আমার। নিজের পকেট থেকে খাম বের করে শঙ্কর। মিলনের ঘরের মেঝেও পড়েছিল খামটা। খামের ভেতর থেকে কয়েক টুকরো কাগজ বেরুলো। হিন্দি আর ইংরেজি খবরের কাগজের কর্তিত অংশ সব। হিন্দিতে ছাপা সংবাদগুলোর বাংলা করলে দাঁড়ায়, ধৃত আসামিদের পলায়ন। মুর্শিদাবাদ শহরে এক ফ্ল্যাট বাড়িতে চৌর্যকার্যে রত অবস্থায় 2 ব্যক্তি ধরা পড়ে। কিন্তু পরে পুলিশের হেফাজত থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পশ্চিম বাংলার সীমান্ত অঞ্চলে কোনো কোনো গ্রামে সীমান্তরক্ষী বাহিনীর কিছু লোক নাকি লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আরেকটি সংবাদ। এটা ইংরেজিতে ছাপা, দুঃসাহসিক চুরি। মালদহ জেলার ইংরেজবাজারে প্রখ্যাত স্বর্ণশিল্পী ও মণিরত্ন ব্যবসায়ী মদনলাল পোদ্দারের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের গহনাপত্র চুরি হয়ে গেছে। চোরাইমালের সামান্য কিছু অংশ বাড়ির নিকটবর্তী মাঠের ধারে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এ সম্পর্কে তদন্ত করছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। খবরের মাথায় তারিখের ওপরে আমার নজর পড়েল। হিসেব করে দেখলাম, মোটামুটি 4 বছর আগেকার ঘটনা। শঙ্করের মন্তব্য কানে এল, অপরাধমূলক কাজের খবর সংগ্রহ করার ঝোঁক ছিল মিলনের। খবরের কাগজের আর একটা কর্তিত অংশ, বাংলা ভাষায় ছাপা একটা বিজ্ঞপ্তি। একসময় সামরিক বিভাগে চাকরি করত অতীন দাস এবং সুরজিৎ ঘোষ। বর্তমানে তারা কোথায় কিভাবে আছে, কারো জানা থাকলে লালবাজারের সঙ্গে যোগাযোগ করতে তাকে অনুরোধ জানানো হচ্ছে। সুরজিৎ ঘোষের শরীরের একটা বিশেষত্ব হল, দুপায়ের বুড়ো আঙুল দুটি পাশের আঙুল দুটির সঙ্গে জোড়া। সংবাদপত্রের টুকরোগুলো অতপর খামের ভেতরে ভরে ফেলল শঙ্কর। তারপর চোখ বুজে চেয়ারে বসে রইল কিছুক্ষণ। খানিক বাদে সে চোখ মেলে তাকালো আমার দিকে। বলল, কি? কিছু বোঝা গেল? বললাম, কোনো বড় শহর বা পরিচিত জায়গা ছেড়ে মিলন এমনি একটা জায়গায় থাকা বেশি পছন্দ করেছিল। অর্থাৎ আগেকার সঙ্গী সাথীদের বরাবরের জন্য বর্জন করে মিলন পালিয়ে এসেছিল এখানে, তাই না? আমার অন্তত তাই ধারণা। বিশেষ কোনো কিছুর সন্ধানে হত্যাকারী এ ঘরে তল্লাশি চালিয়েছে, বোঝা যাচ্ছে। অতএব মিলনকে হত্যার মোটিভ হওয়া উচিত চুরি। মাথা নাড়তে নাড়তে শঙ্কর বলল, উহু। মনে হজ আগন্তুককে মিলন নিজের হাতে ঘরের দরজা খুলে দিয়েছিল। মিলনের হাতের ঘড়ি হাতেই বাঁধা ছিল। চোরে তাহলে ঘড়িটা নিয়ে যায়নি কেন? এটা দেখে মনে হয়, চুরিটাই একমাত্র মোটিভ নয়। হত্যাকারী এমন এক ব্যক্তি, যাকে মিলনের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না।
তাই হয়তো তাকে ঘরের দরজা খুলে দিতে ইতস্তত করেনি। আগন্তুক আজ ভোরে 4টে থেকে 5টার মধ্যে এসে ঘরের দরজায় আঘাত করে, হত্যা করে মিলনকে। তারপর ঘরের ভেতরে তল্লাশি চালায়। আর তা করে এত দ্রুত হাতে যে এলোমেলো হয়ে যাওয়া ছড়িয়ে পড়া জিনিসগুলোকে আবার তাদের সস্থানে গুছিয়ে রেখে যাওয়াও তার পক্ষে সম্ভব হয়নি। রাত শেষ হয়ে এসেছিল তখন। কারো না কারো নজরে পড়ে যাওয়া অসম্ভব নয়। তাই পালিয়ে যেতে হয়েছিল তাকে। মিলনের দেহ থেকে একটা জিনিস তখন আমি তুলে নিয়েছিলাম, দেখেছিলাম বোধহয়। কি সেটা, আমি প্রশ্ন করি। ফেস ক্রিম ট্যালকম পাউডারে মেশানো। লাঞ্চের সময় হয়েছে, চল ডাইনিং রুমের দিকে যাওয়া যাক। ডাইনিং রুমে আমাদের সঙ্গে প্রথমেই দেখা হলো ভানুমতী দেবীর। বয়স্কা মহিলা, কাঁচাপাকা চুল মাথায়, পরনে সাদা থান ও জামা এবং সাদা মজা ও কেলস দুপায় তার। তার মনটাও যে কত সাদা, তার সঙ্গে কথাবার্তা বলার সময়ে অনুমান করা গেল। কথা তিনি কম বললেন, মিলনের জন্য অশ্রুপাত করলেন বেশি। ভানুমতী দেবীর কাছ থেকে এমন কোনো মূল্যবান তথ্য পাওয়া গেল না, যা মিলনের হত্যা সম্পর্কে কোনো আলোকপাত করতে পারে। তারপর সাক্ষাৎকার ঘটল মেজর খোসলার সঙ্গে। বলিষ্ঠ দীর্ঘদেহী সৈনিক পুরুষ। কিন্তু আশ্চর্য, মিলনের কথা বলতে গিয়ে তার কণ্ঠস্বর আর্দ্র হয়ে উঠল। তিনি বললেন, যুদ্ধক্ষেত্রে আমার ছেলেদের হতাহত হতে দেখেছি, মি চৌধুরী। কিন্তু তাতে আমি এতটা শোক পাইনি। মিলনের এই মৃত্যু আমার কাছে অত্যন্ত নিষ্ঠুর আর শোকাবহ মনে হচ্ছে। তার কাছেই শুনেছি, একসময় সে সেনাবিভাগে ছিল। আমার অত্যন্ত ভালো লেগেছিল ওকে। মেজর খোসলার সঙ্গে আলোচনা থেকেও নতুন কোনো সূত্র পাওয়া গেল না। হরি পট্টনায়ককে মনে হল একটু উগ্র প্রকৃতির। তিনি তো আমলি দিতে চান না। বললেন, মন মেজাজ ভালো নেই, মশাই। যা তা প্রশ্ন করে বিরক্ত করবে না। মন মেজাজ ভালো না থাকার কারণ, শঙ্করের সবিনয় প্রশ্ন। হরি পট্টনায়ক আরও বেশি বিরক্ত হয়ে উত্তর দেন, শহরের হইচই এড়িয়ে 10 দিন নিরিবিলিতে কাটিয়ে যেতে চেয়েছিলাম। আমার এক বন্ধু স্বপ্না হোটেলের কথা বলেছিলেন। তা কি চমৎকার পরিস্থিতিরই না সম্মুখীন হলাম। এখানকার নাইট ক্লার্ককে হত্যা সম্পর্কে যদি আমাকে সন্দেহ করে থাকেন, নিন, হাত দুটো বাড়িয়ে দিচ্ছি, হাতকড়া পরিয়ে দিন। বলা বাহুল্য, এ ভদ্রলোকের কাছ থেকেও বেশি কিছু যে আশা করার নেই, শঙ্করের মতো আমিও সেটা বুঝতে পারি। দুপুরের আহারাদি সমাপন করে আমরা একসময় সঙ্গোপনে তালা খুলে মিলনের ঘরে গিয়ে ঢুকলাম। নিস্তব্ধ হোটেল, কেউ নেই কোথাও। নিচু গলায় আমি শুধলাম, এখানে আর নতুন করে কি দেখার আছে, শঙ্কর? শঙ্কর বললে, হত্যাকারী যা খুঁজতে এসেছিল তা পেয়েছে কি পায়নি সেটা লুকিয়ে রাখতে মিলন অনেক দিন সময় পেয়েছিল। আর সেই লুকিয়ে রাখা জিনিসটিকে আবিষ্কার করতে হত্যাকারী মাত্র ঘণ্টাখানেক সময় পেয়েছিল। এত তাড়াতাড়ি হয়তো তার পক্ষে সে জিনিস গোপন স্থান থেকে খুঁজে বার করা সম্ভব হয়নি। সে যেভাবে ঘরের জিনিসপত্র ইতস্তত ছড়িয়ে রেখে গেছে, তাতে ওই 1 ঘণ্টা সময় কখন হুস করে বেরিয়ে গেছে, বুঝতে পারেনি। ঘরের একপাশে স্থির হয়ে দাঁড়ালো শঙ্কর। তার দৃষ্টি ঘুরে বেড়াতে লাগলো ঘরের প্রতিটি আসবাবপত্র ছুঁয়ে ছুঁয়ে, অতপর সে ঘরের মেঝেও নানা স্থানে আঘাত করে পরীক্ষা করতে লাগলো কোনো ফাঁপা শব্দ শোনা যায় কিনা। কিন্তু নিষ্ফল প্রয়াস। শঙ্কর সোজা হয়ে দাঁড়ায়। তারপরেই দেখি, সে মিলনের ঘরের দরজা জানালাগুলোকে নিয়ে পড়েছে। ঘুষি মারছে কাঠের ফ্রেমের গায়ে, অবশেষে ঘরের দেওয়ালে দেওয়ালে। কিন্তু সর্বত্রই ভরাট আওয়াজ। এবার শঙ্করের লক্ষ্য মিলনের পালঙ্কটি। সে বলল, এবার তুই আমাকে একটু সাহায্য কর। খাটের একটা পা শূন্যে তুলে ধরতে হবে। নে, হাত লাগা। বেশ মজবুত আর ভারী পালঙ্কটি। নিজের পছন্দমতো তৈরি করিয়ে নিয়েছিল মিলন, কথায় কথায় বলেছিল বৃজমোহন। কাজেই এমনটা হওয়াই তো স্বাভাবিক। কিন্তু শঙ্করের কাণ্ডকারখানা দেখে আমি থ। একটা কান পালঙ্কের সেই পার ওপরে চেপে পাটাকে সে যতটা সম্ভব নাড়বার চেষ্টা করছে। এবার নামিয়ে রাখো। আর একটা পা তুলে ধর। আমি যথারীতি তুলে ধরলাম। পর্যায়ক্রমে 4টে পাই উত্তোলন এবং পায়াগুলোর গায়ে শঙ্করের কানপাতা ও পায়াগুলো নাড়ানো চলল। শঙ্করের চোখে খুশির ঝিলিক। পেয়েছে। কি পেয়েছিস? একটু ধৈর্য ধর, দেখতে পাবি। খাটের একটা দিক উঁচু করে তুলে ধরে রাখো। ঘরের কোণে একটা কাঠের টুল ছিল। সেটাকে টেনে নিয়ে এল শঙ্কর। খাটের উঁচু করে ধরে রাখা জায়গাটার নিচে সেই টুলটা সে ঠেলে দিতেই সেটার ওপরে আমি রাখলাম খাটটা। দুটো পাই রইল শূন্যে। শিশির ছিপি খোলার মতো করে শঙ্কর এবার শূন্যে ঝুলে থাকা একটা পাকে উল্টো দিকে ঘোরাতে লাগলো। কয়েক প্যাচ ঘুরতেই পায়টা খাট থেকে আলাদা হয়ে গেল। আর কি আশ্চর্য!
দেখা গেল পাটা ফাঁপা আর তার ভেতরে সঞ্চিত রয়েছে মূল্যবান যত হিরে ঝরত। খোলা হলো অন্য আর একটি পা। তার ভেতর থেকে বেরুলো সোনার সব অলংকার। এমনি করে 4টি পা থেকেই পাওয়া গেল না ধনরত্ন। শঙ্কর বলল, আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে এসবই চোরাই মাল। মালদহের ইংরেজবাজারের স্বর্ণশিল্প ব্যবসায়ী মদনলাল পোদ্দারের বাড়ি থেকে যে কয়েক লাখ টাকা মূল্যের গহনাপত্র চুরি গিয়েছিল, এর মধ্যে সে সবের কিছু কিছু থাকাও অসম্ভব নয়। অতঃপর খাটের পায়াগুলোকে সস্থানে পুনরায় এঁটে দিয়ে খাটটি পূর্বে যেমন ছিল সেই অবস্থায় রেখে আমরা চটপট মিলনের কক্ষটি ত্যাগ করলাম। তালাও ঝুলিয়ে দিলাম। বলা বাহুল্য, হিরে জহরতসহ সোনার গহনাদি আমরা সেখানে ফেলে রেখে আসিনি। নিজেদের ঘরে পৌঁছে আমি বললাম, সবই তো হলো, কিন্তু হত্যাকারীর হদিস পাওয়া গেল না। শঙ্কর জবাব দিলে না। কি এক গভীর চিন্তায় মগ্ন সে। আমি আবার বললাম, আচ্ছা শঙ্কর, মিলনের ঘরেই এই সব হিরে জহরত লুকনো আছে, হত্যাকারীর যদি তা জানা থাকতো তাহলে মিলনকে হত্যা করার তার কি প্রয়োজন ছিল? সারা রাত ধরে মিলন হোটেলের ডেস্কের সামনে বসে ডিউটি দিয়েছে। তখন তার ঘর ছিল ফাঁকা। সে তো সহজেই কাজটা হাসিল করতে পারত। শঙ্কর মাথা নাড়তে নাড়তে বলল, না না, তার উদ্দেশ্য ছিল দুটোই, মিলনকে হত্যা এবং লুকিয়ে রাখা হিরে জহরতগুলো আবিষ্কার। যাই হোক, আমি বেরোচ্ছি। খুব সতর্ক থাকিস। সেদিন বিকেলে পুলিশ মিলনের ঘরটা সিল করে দিয়ে গেল। ঘরের সামনে বসলো 24 ঘন্টার পুলিশ পাহারা। শঙ্কর কোথায় কখন থাকে, কি করে, হদিস পাইনে। রাতেও অনেক সময় তার পাত্তা থাকে না। জিজ্ঞাসা করলেও উত্তর নেই। একদিন শুধু বললে, আর একটু ধৈর্য ধর, কাজ প্রায় হাসিল করে এনেছি। মনের দুঃখে শেষে আমি চুপ করেই গেলাম। পঞ্চম দিন সকালে দেখা গেল মিলনের ঘর থেকে পুলিশ পাহারা ও সিল তুলে নেওয়া হয়েছে। ঘরে শুধু হোটেলের তালা ঝুলছে। তার মানে ও ঘরে পুলিশের আর কোনো কাজ নেই। কিন্তু হোটেলের বোর্ডারদের ওপর, বিশেষ করে মেজর খোসলার ওপর যে পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে তা বোঝা গেল। বিকালে শঙ্কর বললে, আজ রাতে বোধহয় শেষ অঙ্কের জবনিকা উঠবে। তৈরি থাকিস। ভেবেছিলাম এ সম্বন্ধে কোনো কথাই শুধাবো না। কিন্তু মুখ থেকে ফস করে বেরিয়ে গেল, তার মানে হত্যাকারী আজ রাতে ধনরত্নের খোঁজে মিলনের ঘরে আসবে। পুলিশ পাহারা থাকায় এত দিন পারেনি, শুধু আকুপাকু করেছে। চোরাই মাল সব হাতিয়ে যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে সরে পড়াই তার মতলব। অবশ্য পুলিশের নজর যে তার উপর নেই তা সে বুঝেছে। তবু বলা তো যায় না। জাল পাতা হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং গোপনে। সন্ধে থেকে ইন্সপেক্টর যাদব আমাদের ঘরে এসে আশ্রয় নিয়েছেন। তা ও গোপনে। রাত প্রায় 9টা নাগাদ ইন্সপেক্টর যাদবকে মিলনের ঘরে পাঠিয়ে দিল শঙ্কর। তারপর গেলাম আমি। আমাকে অনুসরণ করল শঙ্কর। ঘরের ভেতরে দরজা পাশে সশস্ত্র দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর যাদব। শঙ্করের সঙ্গে একটি আলনার আড়ালে আত্মগোপন করে রইলুম আমি। পুলিশের এক গোয়েন্দা এসে বাইরে থেকে তালাটা আবার ঠিকমতো লাগিয়ে দিয়ে গেল। এসবই হলো অত্যন্ত গোপনে। আলো নেই। জমাট অন্ধকার বন্দী হয়ে রয়েছে ঘরের 4 দেওয়ালের মধ্যে। আর সেই অন্ধকারের মধ্যে হাবুডুবু খেতে খেতে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা 3টি প্রাণী। হোটেলের কর্মব্যস্ততার কোলাহল ক্ষীণতর হতে হতে একসময় মিলিয়ে গেল। সব নিস্তব্ধ। একটা নেংটি ইঁদুরের ছোটাছুটির শব্দ শুধু। সেকেন্ড, মিনিট, ঘন্টা। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়। আমি এক সময়ে ধৈর্য হারিয়ে শঙ্করের কানে কানে বললাম, না, বৃথা চেষ্টা। উত্তরে শঙ্করের একখানা হাত শুধু আমার হাতের ওপর পড়ল। হঠাৎ আমার দৃষ্টি ছুটে যায় ঘরের দরজার দিকে। দরজা খোলার শব্দ। পরক্ষণে দেখা যায় ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে বন্ধ দরজাটি। আমার সারা দেহে রোমাঞ্চের শিহরণ। ঘরের মধ্যে প্রবেশ করল এক ছায়ামূর্তি। পরক্ষণে তার হাতের টর্চ জ্বলে ওঠে। আলোটা স্থির হয় খাটের ওপর। ঘরের আলোটা এবার জ্বেলে দিন, ইন্সপেক্টর যাদব। শঙ্করের বজ্রকঠিন কণ্ঠস্বর শোনা গেল। আলোয় ভরে ওঠে ঘর। আমি আগাগোড়াই সন্দেহ করছিলাম মেজর খোসলাকে। কিন্তু কি আশ্চর্য! কোথায় মেজর খোসলা? ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছেন সচকিত ভানুমতী দেবী। কিন্তু এ দৃশ্য মাত্র কয়েক মুহূর্তের জন্য। ভানুমতীর ভেলকি শেষ করে দিল শঙ্কর চৌধুরী। পলকের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে শঙ্কর তার মাথার পরচুলা খুলে নিলে। আসুন মি যাদব, এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মিলন ওরফে অতীন দাসের এক সময়ের সঙ্গী ও বর্তমানে তার হত্যাকারী সুরজিৎ ঘোষ।
লালবাজার থেকে এক সময়ে কটা বিজ্ঞপ্তি প্রচার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সুরজিৎ ঘোষের শরীরের বিশেষত্ব পায়ের বুড়ো আঙুল দুটো পামের আঙুল দুটোর সঙ্গে জোড়া। সেটা এখন আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, ভানুমতী দেবীর ছদ্মবেশের আড়াল থেকে বেরিয়ে এসেছে সুরজিৎ ঘোষই। অদ্ভুত মেক আপ। সুরজিৎকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। প্রথমে সে কোনো কথার জবাবই দেয় না। শঙ্কর পকেট থেকে বের করলো দুখানা ফটো, একখানা সুরজিতের, অপরখানা অতীন দাসের। বলল, লালবাজার থেকে আনিয়ে নিতে হয়েছে এ দুটো। কি এবার কথা বলবে? সুরজিৎ বোধহয় এবার বুঝতে পারল আর চুপ করে থাকা বৃথা। বলল, প্রথমে ওই অতীন দাসী আমাকে খুন করতে চেয়েছিল। আমাকে গুরুতরভাবে জখম করে নির্জন জঙ্গলের ধারে একটা নদীর পাড়ে ফেলে রেখে এসেছিল সে। শঙ্কর শুধালো, চোরাই মালের ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়া বেঁধেছিল নিশ্চয়। সুরজিৎ ঘোষ বলল, সব কিছু একলাই নিয়ে নিতে চেয়েছিল অতীন। ভেবেছিল আমি মরে গেছি বা শিগগির মরে যাব। হয়তো আমি সেখানে মরেই পড়ে থাকতাম। দূর গ্রামের এক চাষি সেখানে গিয়েছিল কাঠ কাটতে। আমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তার দয়া হয়। তুলে নিয়ে যায় তার কুঁড়ে ঘরে। অতীন লুকিয়ে পড়েছিল, পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরদিন সকালে স্বপ্না হোটেলের মালিক বৃজমোহন তার ঘরে আমাদের বসিয়ে চা খাওয়াচ্ছেন। শঙ্কর বলতে লাগলো, খুব সম্ভব যখন অতীন দাস তার সুরজিৎ ঘোষ সামরিক বিভাগে চাকরি করত, তখন সুযোগ সুবিধে মতো তারা দুজনে মিলে চুরি ডাকাতি করে বেড়াতো এখানে ওখানে। সেই জন্যেই তাদের দুজনকে সামরিক বিভাগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিনা বলতে পারি না। মনে হয় সামরিক বিভাগ থেকে ছাঁটাই হবার পর কোনো দুর্ঘটনায় সুরজিতের পায়ের আঙুলের ওই অবস্থা হয়। যাই হোক, লুটের মালপত্র নিশ্চয়ই কোনো এক গোপন স্থানে তারা লুকিয়ে রেখে দিত। পরে সেসব জিনিস ভাগ বাটোয়ারার সময়ে বাধে ঝগড়া, মারামারি। অতীন দাস সুরজিৎ ঘোষকে মৃতপ্রায় অবস্থায় জঙ্গলের ধারে ফেলে রেখে চুরি করা হীরেজহরত গহনাদি নিয়ে সরে পড়ে। তার ধারণা হয়েছিল সুরজিৎ মারা যাবেই। কিন্তু সুরজিৎ বেঁচে গেল। সে চাইল এবার প্রতিশোধ নিতে। একটু থেমে শঙ্কর আবার শুরু করে, ইতিমধ্যে অতীন দাস তার নাম পাল্টে হয়েছে মিলন। ঘুরতে ঘুরতে সে এসে পৌঁছল এখানে। বড় বড় পরিচিত শহর সে এড়িয়ে চলত, বলা তো যায় না কখন কার নজরে পড়ে যাবে। পুলিশ তাকে খুঁজছে সে জানে। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে খবরের কাগজে শুধু ওই খবরটাই খুঁজে বেড়াচ্ছে আর মনে মনে আশা করত এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন চৌর্যাপরাধে অতীন দাস বা সুরজিৎ ঘোষের নাম আর কোথাও উচ্চারিত হবে না। পুলিশ দপ্তর হাল ছেড়ে দেবে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে শঙ্কর বলে, চলে। সুরজিৎ ঘোষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর অতীন দাসের সন্ধানে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগল। শেষ পর্যন্ত অতীনের সে দেখা পেল এখানে। এই হোটেলে নিজেকে ছদ্মবেশের আড়ালে রেখে সুরজিৎ ঘোষ অতপর সুযোগের সন্ধানে রইল। কি নিপুণভাবে এক বৃদ্ধার ছদ্মবেশে দিনের পর দিন আপনাদের সকলের চোখে ধুলো দিয়ে সে ঘুরে বেড়িয়েছে, তা তো দেখলেনই আপনারা। অতীনও ধরতে পারেনি। অথচ সুরজিতই ছিল তার একসময়ের অন্তরঙ্গ সাথী। এখানে কাপা কাপা ভাঙ্গা গলায় অতীন দাসের সঙ্গে আলাপ জমিয়ে তুলেছিল ভানুমতিরূপী সুরজিৎ ঘোষ। এখন অনুমান করে নিতে আমাদের নিশ্চয়ই অসুবিধে হবে না যে সুরজিৎ ঘোষ অতীন দাসের কাছ থেকে চোরাই জিনিসগুলোর হদিস জেনে নেবার চেষ্টা করত। তাতে কিছুটা সফল সে বোধহয় হয়েছিল। সে অনুমান করেছিল চোরাই মাল অতীন দাস এখনো পর্যন্ত কাজছাড়া করেনি। কারণ ইংরেজবাজারের পোদ্দারের চুরি যাওয়া লিস্ট পুলিশের হাতে থাকা স্বাভাবিক। তাই সেসব জিনিস বাজ 650 গেলে বা মাল ধরা পড়ার আশঙ্কা রয়েছে 16 আনা। সুরজিৎ জোখেন অনুমান মিথ্যে হয়নি। সব কিছু লুকোনো ছিল অতীন দাসের ঘরে। কিন্তু অতীন দাস এমন কৌশলে সে সব জিনিস লুকিয়ে রেখেছিল, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে থেকে সেগুলাকে উদ্ধার করে নিয়ে চম্পট দেওয়া সুরজিৎ ঘোষের পক্ষে সম্ভব হয়নি। অবাক হয়ে শুনছিলাম আমরা। বৃজমোহন হঠাৎ প্রশ্ন করে বসলেন, আচ্ছা মি চৌধুরী, ভানুমতী দেবীকে আপনি সন্দেহ করেছিলেন কেন? শঙ্কর বলল, মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে অতীন দাসের প্রায় মুখের কাছে নেমে এসেছিল তার মুখ। আপনার আছে হয়তো অতীনের হাতে ক্রিম আর ট্যালকম পাউডারের গন্ধ বা চিহ্ন ছিল। সেটাই এ ক্ষেত্রে সন্দেহ জাগাবার পক্ষে যথেষ্ট। সুরজিতের পায়ের বুড়ো আঙুল দুটো পাশের আঙুল দুটোর সঙ্গে জোড়া। কিন্তু সেই আসল সত্যটা লুকোবার জন্য দুপায়ের সব আঙুলি আঠা দিয়ে পরস্পরের সঙ্গে জুড়ে মজা পরে ঘুরে বেড়াতো সে। একটা থপ থপ আওয়াজ শোনা যেত তাতে। অতীন দাস ভয় পেত সেই শব্দ শুনে। কারণ সে জানে সুরজিৎ ঘোষও হাঁটত প্রায় ওইভাবে।
তবে তার ছিল দুটো আঙুল জোড়া আর ভানুমতী দেবীর পায়ের সব আঙুলের অবস্থায় ওই। উপরন্তু তিনি একজন বৃদ্ধা মহিলা। তাই সেদিকে দিয়ে অতীন দাস ছিল নিঃসংশয়। সুরজিতের হাতে ছিল বড় একটা কাটা দাগ। তাই সে সবসময় গ্লান্স পরে থাকত। এখানকার আবহাওয়া অত্যন্ত শীতল। তাই ভানুমতির মতো বৃদ্ধা যদি হাতে গ্লান্স পরে থাকে, তাতে সন্দেহ করার কি আছে। মতিন খবরের কাগজ থেকে যে সব খবর কেটে রেখে দিয়েছিল, সেগুলোও অবশ্যই এ ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য করেছে। অতএব এইভাবেই আমি আবিষ্কার করেছি খুনি